আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস চক্রবর্তী। স্যার, আপনাকে নিউজিবোমে স্বাগত। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের যে দাবি, এর অর্থ কি? হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ। দেখুন, সাম্প্রতিককালে মার্কিন কংগ্রেসের অধীন পেন্টাগনের একটি রিপোর্ট হুম। প্রকাশ পেয়েছে আমরা জানি, এবং একটা চাঞ্চল্যকর তথ্য এই রিপোর্টে উঠে এসছে, যেটা কার্যত আন্তর্জাতিক রাজনীতিতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এ কথা বলা বাহুল্য। হুম। কারণ কি, এক্ষেত্রে আমরা দুটো বিষয়ে আমরা আলোকপাত করতে পারি। যে একটা, এই রিপোর্ট যেরকম, যদি আমরা ভারতীয় জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই রিপোর্টটি যেরকম একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুম। আবার এটাও বলা যায় যে এটি অত্যন্ত উদ্বেগজনকও বটে। কারণ এই রিপোর্টে যে ভারতের যে অধীনস্থ রাজ্য অরুণাচল প্রদেশকে চীনের যে ভূ রাজনৈতিক কৌশলের একটি কোর ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়েছে। হুম। হ্যাঁ, মানে একদম, মানে আমরা তো জানি যে ঐতিহাসিকগতভাবে এবং বর্তমান প্রেক্ষিতেও চীন কিন্তু কোনোদিনই অরুণাচল প্রদেশকে ভারতের একটি রাজ্য হিসেবে কনসিডার করেনি। হুম। কিন্তু এই রিপোর্টের মাধ্যমে এটা ক্লিয়ার করে দেওয়া হলো যে তারা কতটা বদ্ধপরিকর যে অরুণাচল প্রদেশকে তাদের একদম স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে একদম কোর ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা। একদম। বোঝা গেল? তো সুতরাং যদি আমরা একথা বলি যে অরুণাচল প্রদেশের যে ভৌগোলিক অবস্থান আছে, তার কিছু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, সেইটা বর্তমান প্রেক্ষিতে চীন দখল করতে একদম বদ্ধপরিকর, এটা বলাই যায়। হ্যাঁ। এবং এর পাশাপাশি যে বর্তমানে যে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির যদি বাস্তবতার প্রেক্ষিতে এই সামগ্রিক বিষয়টাকে ব্যাখ্যা করি, তাহলে এই কথা নিঃসন্দেহে বলা যাবে যে চীনের এই ভূ রাজনৈতিক যে আস্ফালন, সেইটি চীনের তথাকথিত যে মহা পুনরুত্থান, যাকে আমরা ইংরেজিতে বলি গ্রেট রেজুভিনেশন, সেই নীতিকেই কার্যত আরো জোরদার করছে এবং ভবিষ্যতে এই নীতিকে আরো অক্সিজেন দেবে। সুতরাং আমি এক্ষেত্রে দুটো বিষয় উল্লেখ করতে চাই। যদি আমরা অতীতে চলে যাই, যে প্রথম প্রশ্ন আছে, ওই প্রশ্ন আসে যে এই অরুণাচল প্রদেশ কেন, অন্য কিছু হতে পারতো, কিন্তু হ্যাঁ, তাহলে অরুণাচল প্রদেশ কেন এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে? এর একটা হিস্টোরিক রিজন আছে, যে আমরা জানি যে সিমলা কনভেনশনের কথা এখানে আসে 1913-14 সালে, এবং ম্যাকমোহন লাইন যে তার বৈধতার কথা আসে। কিন্তু আমরা এটাও জানি যে চীন এই কনভেনশনের অ্যাজ এ পার্ট হলেও চুক্তিতে অনুমোদন করেনি, কারণ তারা সবসময় মনে করেছে যে তিব্বত কিন্তু একটা সার্বভৌম দেশ নয়, ইটস এ পার্ট অফ চীন। সুতরাং চীন সুতরাং এই তিব্বতকে তারা যেরকম সার্বভৌমত্ব স্বীকার, একটি সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, ঠিক তেমন ভাবেই অরুণাচল প্রদেশকে তারা কিন্তু দক্ষিণ তিব্বতের একটা অংশ হিসেবে গণ্য করে এসছে। বোঝা গেল? সুতরাং সেই ঐতিহাসিক দলিলকে যদি আমরা দেখি, এই কথা নিঃসন্দেহে বলা যায় যে ঐতিহাসিক গতভাবে তো বটেই, ভবিষ্যতেও অরুণাচল প্রদেশকে কিন্তু চীন স্বীকৃতি দেবে না। এবার এর স্ট্র্যাটেজিক রিজনসে আছে যে কেন কৌশলগত নিয়ন্ত্রণ এর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে চীন। এক্ষেত্রে আমি তিনটে বিষয় উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে এই অঞ্চলটি হচ্ছে, আমরা জানি যে ব্রহ্মপুত্র নদীর ব্যবস্থার উপর বিশেষভাবে সুযোগ করে দেয়। মানে এই অঞ্চলের কন্ট্রোল কিন্তু ব্রহ্মপুত্র নদীর যে একটা জলবন্টন যে ব্যবস্থা রয়েছে, তার উপর প্রভাব বিস্তার করার একটা সুযোগ করে দেয়। কারণ আমরা দেখেছি 2001 সালে যদি হাইড্রোলিক সার্ভে আমরা দেখি, সেখানে ব্রহ্মপুত্রের যে জলপ্রবাহের যে পরিমাণ, সেটা চীনের তুলনায় ভারতে কিন্তু উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। তার একটা কারণ আছে। যদি আপনারা ম্যাপটা দেখেন, যদি এই ভৌগোলিক যে বিশ্লেষণ যদি আমি করি, তাহলে আমরা দেখব যে তিব্বত থেকে যখন এই নদীটি অপেক্ষাকৃত যে সংকীর্ণ এবং শুষ্ক মালভূমির মধ্য দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখনই এই নদীটি যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন কিন্তু একাধিক উপনদী যুক্ত হয়। সুতরাং এই কারণেই কিন্তু এই যে জলপ্রবাহের পরিমাণ চীনের থেকে ভারতে বেশি। তাই স্বাভাবিকভাবেই জল নিরাপত্তা বলুন বা জলবিদ্যুৎ বলুন,
আহ, এবং যে নিম্ন প্রবাহের যে স্থিতিশীলতার উপর যে একটা কৌশলগত প্রভাব চীন কিন্তু করায়ত্ত করতে চায়। হুম দ্বিতীয় কথা যেটা বলা বলা যায় যে আমরা জানি যে চীনের যে তিব্বতের উপর যে একটা কৌশলগত গভীরতা এবং তিব্বতীয় যে একটা কন্ট্রোল চীন ওয়ান্টস টু টেক, সেটা কিন্তু এর মাধ্যমে হওয়া সম্ভব। অর্থাৎ অরুণাচল প্রদেশকে যদি আমরা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজে তারা কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে তিব্বতকে একটা একটা চেক অ্যান্ড কন্ট্রোলে কিন্তু রাখা যাবে। তৃতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে শিলিগুড়ি করিডোরের কথা বারবার আসছে। যদি একবার অরুণাচল প্রদেশের কাছে চীন আসতে পারে, যদি কোনোভাবে এই যে আমরা বারবার বলি যে ভূ রাজনৈতিক স্বার্থ এই অঞ্চলের সঙ্গে যুক্ত আছে, চীন যদি এই ভূ রাজনৈতিক স্বার্থ দখল করতে পারে, ইট উইল কাম টু আ ভেরি ক্লোজ টু শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি যে শিলিগুড়ি করিডোর হচ্ছে একমাত্র করিডোর যেটি সমগ্র নর্থ ইস্টকে ভারতের সাথে যুক্ত করে। সুতরাং একবার যদি শিলিগুড়ি করিডোরের কাছে আসা যায়, দ্যাট উইল বিকাম থ্রেটফুল টু ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি। বোঝা গেল? সুতরাং এক্ষেত্রে ভৌগোলিক রিজনটাও ব্যাখ্যা করলাম এবং স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের জায়গাটাও ব্যাখ্যা করলাম। সুতরাং পেন্টাগন যে রিপোর্ট দিয়েছে আগামী দিনে 2049 সালে তারা তাইওয়ানকে যেরকম বলপূর্বক একটা দখলের কথা বলেছে, সেরকম ভাবে ইকুয়ালি ইট ইজ বিকাম আ চ্যালেঞ্জ ফর ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি, এটা এই কথা বলা বাহুল্য। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, চীন, পাকিস্তান, বাংলাদেশ যে জোট গঠন করেছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য কতটা ক্ষতিকর বলে আপনার মনে হয়? হ্যাঁ, একদম। আমার মানে সাম্প্রতিক কালে যে বিশেষ করে দক্ষিণ এশীয় বলয়ের যে সাম্প্রতিক রাজনীতি, যে আন্তর্জাতিক রাজনীতির যে চরিত্র বদল, সেটা আমাকে অ্যাজ আ স্কলার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস আমাকে কিন্তু বিশেষভাবে ভাবাচ্ছে আর কি বিষয়টা। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান ক্রমশ যদি আপনারা দেখেন যে চীনকে একটা তাদের যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস প্লেসেস গুলো আছে সেটা কিন্তু ক্রমশ ছেড়ে দিচ্ছে চীনের হাতে। ঠিক আছে, এরকম আমি বেশ কিছু উদাহরণ দিতে পারি। যেরকম পাকিস্তানে সিপিইসি, যেটাকে বলা হয় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এর মাধ্যমে চীন কিন্তু তাদের যে স্ট্র্যাটেজিক কৌশলগত একটা যে প্রভাব সেটা বিস্তার করেছে। বিশেষ করে গদর বন্দর আমরা যেটা বলি, যা চীনকে আরব সাগরে সরাসরি প্রবেশাধিকার দেয়, অর্থাৎ গদর বন্দরের যে অধিকার, সেখানে চাইনিজ ইনভেস্টমেন্টও আছে। তো এই যে গদর বন্দর শুধুমাত্র একটা পোর্ট নয়, ইট হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক লোকেশন, যার থ্রু দিয়ে ডিরেক্টলি আরব সাগরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে চীন। ঠিক আছে, আবার বাংলাদেশেরও যদি কার্যকলাপ দেখেন, একদম ক্লিয়ার যে বেশ কিছু পোর্ট এবং বন্দরে চীনের ইনভেস্টমেন্ট আছে, এবং এই ইনভেস্টমেন্ট গুলো শুধুমাত্র যে ইকোনমিক ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটা নয়। এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পিছনে চীনের কৌশলগত যে একটা সুরক্ষার যে একটা আস্ফালন, সেটাই কিন্তু বারবার পরিস্পষ্ট হচ্ছে। যেরকম আমি যদি এক্সাম্পল হিসেবে দেখি, যে চট্টগ্রাম বন্দরের কথা বলুন, বা কক্সবাজারে যে শেখ হাসিনা যে সাবমেরিন ঘাঁটি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু চীন তাদেরকে যুক্ত করেছে, এবং যাতে করে যে বঙ্গোপসাগর অঞ্চলে চীনের একটা প্রভাব সেটা সুরক্ষিত হয়। আবার সাম্প্রতিককালে একটা খবরের শিরোনামে কিন্তু আমরা দেখি যে একটা ঘটনা উঠে আসে যে লালমনিরহাট, যেটা হচ্ছে বাংলাদেশের একটা অংশ, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেই সামরিক ঘাঁটিটি সেটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো, এবং তারপরে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেই ঘাঁটিটি কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু সাম্প্রতিককালে এই ঘাঁটিটি আবার সিভিল পারপাসে খুলে দেওয়া হয়। কিন্তু সিভিল পারপাসে খুলে দেওয়া হলেও এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, কারণ দ্যাট লালমনিরহাট বেস ইজ ভেরি ক্লোজ টু শিলিগুড়ি করিডোর। সুতরাং এই বিষয়টি কিন্তু ভারতের যে জাতীয় সুরক্ষার নীতিকে একান্তভাবে ভাবাচ্ছে, এবং আমরা জানি যে এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের একটা উত্তেজনা সৃষ্টি হয়, এবং আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি প্রকাশ্যে একটা স্টেটমেন্ট দেন যে যদি আমাদের শিলিগুড়ি করিডোরকে তোমরা ঘাটাতে চাও, তোমরা মনে রেখো তোমাদেরও কিন্তু দুটো চিকেন নেক আছে। অর্থাৎ আমাদের উপর যদি কোনোভাবে কোনোরকম নিরাপত্তাজনিত কারণে আমাদের আপোষ করতে হয়, তাহলে কিন্তু তোমরা তৈরি থেকো তোমাদেরও আপোষ করার জন্য। সুতরাং সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার যে শক্তির ভারসাম্য নীতি চেঞ্জ হচ্ছে, এবং সেটা যে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য খুব একটা সুখকর নয়,
এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। হ্যাঁ। হুম। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় হুম। ভারতের সম্ভাব্য নীতি বিকল্প কি হতে পারে? দেখুন, নীতি বলতে একটা সামান্য স্কলার আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের, বাট আমার যেটুকু যৌতিক মেধা আছে সেইখান থেকে আমি কিছু বক্তব্য আমরা রাখতে পারি, যেটা মনে হয় যে বর্তমানে ভারত সরকার বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। যেরকম আমি বারবার একটা বিষয়ের উপর গুরুত্ব আসছে, যে শিলিগুড়ি করিডোরের উপর হ্যাঁ। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং ভারত সরকার এর উপর মনোনিবেশ করেছে, যে শিলিগুড়ি করিডোরের উপর যে একটা অতি নির্ভরতা রয়েছে সেটা কমানো দরকার। অর্থাৎ উই নিড টু হ্যাভ অল্টারনেটিভ কানেক্টিভ রুটস, যার থ্রু দিয়ে শিলিগুড়ি করিডোরের যে উপর যে একটা অতি নির্ভরতা রয়েছে সেটা করা সম্ভব। সেটা ভারত সরকার কিন্তু করছে। এরকম সাম্প্রতিক খেলা যদি আমরা দেখি, যে একটা উদাহরণ দিতে পারি, যে মায়ানমারের যে সিটওয়ে পোর্ট সমুদ্র বন্দর আছে, এবং কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রজেক্ট আছে, যার মাধ্যমে উত্তর পূর্ব ভারতকে কিন্তু ভারত সরকার সরাসরিভাবে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করতে চাইছে। বোঝা গেল? সুতরাং একটা অল্টারনেটিভ যে একটা মেকানিজম, সেটা কিন্তু ভারত সরকার ভাবছে। দ্বিতীয়ত, ভারতের যে পূর্ব সীমান্তে ভারতের যে সামরিক শক্তি কিন্তু ক্রমশ ভারত সরকারের উপর মানে দৃশ্যমানভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা রিসেন্টলি আমরা দেখেছি যে কিভাবে এই যে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের কিন্তু একটা পূর্বাঞ্চলীয় ফোকাস আমরা লক্ষ্য করেছি, এবং যে সেলা টানেল, যেটা 2024-এ উদ্বোধন করা হয়, এর মাধ্যমে কিন্তু সারা বছর যাতে সেনা চলাচল করতে পারে সেটাকে সুনিশ্চিত করা। সুতরাং সামরিক দিকটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং 3 নম্বর আমি যেটা বলতে চাই, যে কূটনৈতিক ভাবেও কিন্তু ভারত বিশেষভাবে সক্রিয় হয়েছে, এবং মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে দেশগুলির সাথে একসাথে একদিকে যেরকম কানেক্টিভিটি বাড়ানো, অন্যদিকে কোয়াড এবং ইন্দো প্যাসিফিক যে একটা ফ্রেমওয়ার্ক, যে কাঠামো, সেইটাকে সক্রিয় রেখে যে চীনের যে একতরফা যে আস্ফালন, সেইটার একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করতে কিন্তু ভারত সরকার চাইছে। সুতরাং সার্বিক দিক থেকে যদি বলি, যে একই সাথে সামরিক, কূটনৈতিক এবং যোগাযোগ মাধ্যমের যে কানেক্টিভিটি প্রকল্প, সেইটিকে বিস্তার করার মাধ্যমে যে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের যে একটা অক্ষ, যেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিশেষভাবে হানিকর, সেইটাকে কিন্তু ভারত সরকার একটা কন্ট্রোল, একটা কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং সার্বিক দিক থেকে ভবিষ্যৎ বলবে যে ভারত কি রকমের কৌশলগত নীতি অবলম্বন করতে চলেছে। বাট ডেফিনেটলি আজকের আলোচনায় সাপেক্ষে আমি বলতে পারি যে পেন্টাগন রিপোর্ট আমরা বারবার বলে আসছি, এই পেন্টাগন রিপোর্ট কিন্তু আগামী দিনে ভারত সরকারের জন্য বিশেষভাবে অ্যালার্মিং বটে। হ্যাঁ, তো থ্যাংক ইউ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফোন কলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস চক্রবর্তী। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।